মহাকর্ষ। নামটা শুনলেই কি মনে হয়? একটা আকর্ষণ বল, তাই না? কিন্তু যদি বলি এই ধারণাটাই আসলে ঠিক না, যদি বলি মহাকর্ষ কোনো বলই না, চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করি। সাধারণ জ্ঞান কি বলে? একটা ভারী জিনিস তো হালকা জিনিসের চেয়ে আগেই মাটিতে পড়বে, তাই না? কিন্তু না, বাস্তবে তা হয় না। আর পদার্থবিজ্ঞানের এই অদ্ভুত এটাই হলো মহাকর্ষের আসল রহস্যটা বোঝার প্রথম চাবিকাঠি। দেখুন, একটা বল ছুড়লে সেটা যেভাবে বেগে নিচে পড়ে, এই সাধারণ দৃশ্যটার মধ্যেই কিন্তু মহাবিশ্বের একটা বিশাল রহস্যের সংকেত লুকিয়ে আছে। খুব সাধারণ একটা ব্যাপার, তাই না? কিন্তু এই জিনিসটাই আইনস্টাইনকে তার যুগান্তকারী আবিষ্কারের দিকে এক ধাপ এগিয়ে দিয়েছিল। তো সব জিনিস যে একইভাবে নিচে পড়ে, এই ঘটনাটা আসলে শুধু একটা তথ্য না, এটা মহাবিশ্বের গঠন বোঝার জন্য একটা বিরাট সূত্র, যা কিনা আমাদের চোখের সামনেই ছিল। এটা কোনো মন গড়া কথা না, এটা একদম পরীক্ষিত একটা সত্যি। সেই গ্যালিলিওর সময় থেকে আমরা এটা জানি যে সব বস্তু একই গতিতে একই ত্বরণে নিচে পড়ে। আর অবিশ্বাস্য হলেও সত্যি, মহাকর্ষ নিয়ে আমাদের আজকে যে ধারণা, তার পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে এই একটা তথ্যের ওপর। আর এই সত্যিটা কতটা নিখুঁত তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। দেখুন, 1.5-এর পরে 10-এর মাথায় -13। মানেটা কি? মানে হলো সূর্যের দিকে পৃথিবী আর চাঁদ যে পড়ছে, তাদের পড়ার গতির পার্থক্যটা এতটাই সামান্য যে প্রায় নেই বললেই চলে। প্রকৃতির কি অবিশ্বাস্য রকমের পারফেকশন, ভাবা যায়? আর ঠিক এই কারণে মহাকর্ষ অন্য সব বলের চেয়ে একদম আলাদা। একবার ভাবুন, একটা চুম্বক কি লোহা আর প্লাস্টিককে একইভাবে টানে? মোটেও না। কিন্তু মহাকর্ষের বেলায় সে হাতি হোক বা পিঁপড়ে, সবাই একই অদৃশ্য রাস্তা ধরে চলে। এটাই মহাকর্ষের সবচেয়ে অদ্ভুত আর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে প্রশ্ন হলো, এই রহস্যের সমাধানটা কি? কেন এমন হয়? এখানেই মঞ্চে আসেন অ্যালবার্ট আইনস্টাইন, আর তিনি এমন এক ধারণা দিলেন যা মহাকর্ষ নিয়ে আমাদের সব চিন্তাভাবনাকে একেবারে ওলটপালট করে দিল। ব্যাপারটা আসলে পুরো দৃষ্টিভঙ্গি বদলে ফেলার মতো। নিউটন বলতেন মহাকর্ষ একটা অদৃশ্য শক্তি যা দুটো জিনিসকে টানে, আর আইনস্টাইন এসে বললেন না, মহাকর্ষ কোনো শক্তিই না, এটা আসলে স্থানকালের জ্যামিতি। এই পুরো ধারণার কেন্দ্রে রয়েছে একটা জিনিস, যাকে বলা হয় স্থানকাল বা স্পেস টাইম। সহজ করে ভাবলে এটা অনেকটা টান টান করে পাতা একটা চাদরের মতো। এখন ওই চাদরের ওপর যদি একটা ভারী বল রাখা হয়, কি হবে? চাদরটা ওই জায়গায় দেবে যাবে, তাই না? ঠিক সেভাবেই সূর্য বা পৃথিবীর মতো বিশাল ভরের বস্তুগুলো তাদের চারপাশের স্থানকালকে ঠিক এভাবেই বাঁকিয়ে দেয়। তাহলে আসল ঘটনাটা কি ঘটছে? আমরা যেটাকে মহাকর্ষের টান বলে জানি, সেটা আসলে কোনো টানই না। বস্তুগুলো আসলে ওই বাঁকানো স্থানকালে নিজেদের সোজা পথে চলার চেষ্টা করে। ব্যাপারটা অনেকটা ওই দেবে যাওয়া চাদরের ওপর দিয়ে গড়িয়ে যাওয়া একটা মার্বেলের মতো। মার্বেলটা কিন্তু সোজা যেতে চাইছে, কিন্তু চাদরের বাঁকের কারণে তাকে বেঁকে যেতে হচ্ছে। মহাকর্ষ ঠিক এটাই। কিন্তু এই যে বলছি বাঁকানো স্থান, এই ব্যাপারটা আসলে কি? এর নিয়ম কানুন কি? আমাদের চীনা জ্যামিতির মতোই? চলুন পরের অংশে দেখা যাক এটা ঠিক কিভাবে কাজ করে। বাঁকানো জায়গায় যে জ্যামিতিও বেঁকে যায়, তার একটা চমৎকার উদাহরণ এটা। আমরা স্কুলে কি পড়েছি? ত্রিভুজে 3 কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি। এটা ঠিক, কিন্তু শুধু সমতল জায়গার জন্য। এবার ভাবুন, একটা ফুটবলের ওপর যদি একটা ত্রিভুজ আঁকা হয়, তাহলে কি হবে? তখন কিন্তু এর 3 কোণের যোগফল 180 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যাবে। অদ্ভুত না? মানে জায়গা বেঁকে গেলে জ্যামিতির নিয়মও পাল্টে যায়। আরেকটা উদাহরণ দিই। একটা সমতল কাগজে বৃত্ত আঁকলে তার পরিধি হয় 2πr, কিন্তু ওই একই বৃত্ত যদি একটা গোলকের ওপর আঁকা হয়, তাহলে তার পরিধি কিন্তু 2πr এর থেকে কম হবে। তার মানে মূল কথা হলো, স্থান যদি বাঁকানো হয়, তাহলে আমাদের পরিচিত জ্যামিতির সাধারণ নিয়মগুলো আর কাজ করে না। আচ্ছা, আইনস্টাইনের কথা যদি সত্যি হয়, তাহলে তো আমাদের এই মহাবিশ্বের বক্রতা মাপা সম্ভব, তাই না? চলুন দেখি বিজ্ঞানীরা কিভাবে এই প্রায় অসম্ভব কাজটা করার চেষ্টা করেছেন। এই আইডিয়াটা কিন্তু একদম নতুন না। প্রায় 200 বছর আগে কিংবদন্তি গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস ঠিক এই কাজটাই করার চেষ্টা করেছিলেন। তিনি কি করলেন? 3টা পাহাড়ের চূড়াকে বিন্দু ধরে একটা বিশাল ত্রিভুজ কল্পনা করলেন।
তারপর মাপার চেষ্টা করলেন এর কোণগুলোর যোগফল কি আসলেই 180 ডিগ্রি হয় নাকি তার চেয়ে কম বা বেশি। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্থানের আকৃতি বা জ্যামিতি এটা কিন্তু কোনো দার্শনিক ধারণা নয়, এটা একটা বাস্তব ভৌত বৈশিষ্ট্য যাকে পরীক্ষা করে মাপা সম্ভব। আজকের বিজ্ঞানীরাও আসলে গাউসের সেই একই পরীক্ষাই করছেন, তবে তাদের ত্রিভুজটা পাহাড়ের চূড়া দিয়ে বানানো নয়, তাদের ত্রিভুজটা হলো আস্ত মহাবিশ্ব জুড়ে। তারা কি করছেন, বিগ ব্যাংয়ের ঠিক পর থেকে যে আলোটা এখনও মহাবিশ্বে ছড়িয়ে আছে, যাকে বলে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সেই আলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মহাবিশ্বের জ্যামিতি মাপার চেষ্টা করছেন। তো এত সব আধুনিক পরীক্ষা নিরীক্ষার পর শেষ পর্যন্ত কি জানা গেল? আমাদের মহাবিশ্বের আসল আকৃতিটা কেমন? দেখুন, থিওরি অনুযায়ী মহাবিশ্বের আকৃতি মূলত ৩ রকম হতে পারে। ১, এটা হতে পারে একটা গোলকের পৃষ্ঠের মতো, মানে পজিটিভলি কার্ভড। ২, এটা হতে পারে ঘোড়ার জিনের মতো, মানে নেগেটিভলি কার্ভড। অথবা ৩, এটা হতে পারে একটা কাগজের মতো, একদম সমান বা ফ্ল্যাট। আর বহু বছরের ডেটা অ্যানালিসিস আর গবেষণার পর ফাইনালি উত্তরটা পাওয়া গেছে। আর যে উত্তরটা পাওয়া গেছে সেটা এক কথায় অবিশ্বাস্য। আমাদের মহাবিশ্ব বিশাল স্কেলে একদম সমতল, ফ্ল্যাট। এর মানে হলো, যদি মহাবিশ্বের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত একটা বিশাল অচিন্তনীয় ত্রিভুজ আঁকা যেত, তাহলে তার ৩ কোণের যোগফল হতো ঠিক 180 ডিগ্রি, ঠিক যেমনটা আমরা স্কুলের জ্যামিতি বইয়ে পড়েছি। কিন্তু মহাকর্ষের এই রহস্যের সমাধান করতে গিয়ে জন্ম নিল আরেকটা আরও বড় রহস্য। কিভাবে? দেখুন, পদার্থবিজ্ঞানের নিয়ম বলে একটা সমতল মহাবিশ্বের মোট শক্তি 0 হওয়ার কথা, 0। তাহলে প্রশ্নটা হলো, আমাদের চারপাশে এই যে এত কিছু, এই কোটি কোটি গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, এই বিপুল পরিমাণ শক্তি আর পদার্থ এসব এলো কোথা থেকে, যদি মোট শক্তি 0ই হবে? এই প্রশ্নটাই সম্ভবত আজকের পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় ধাঁধা।